আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে আমরা সেকেন্ড পেপারে প্রায় 25টারও বেশি এমসিকিউ শর্টকাট দেখব। তবে বরাবরের মতো আমি আবারও বলতেছি, শর্টকাটগুলো শেখার আগে তোমাকে অবশ্যই অঙ্কগুলোর মূল নিয়মটা শিখে আসতে হবে। তার মানে অঙ্কটা লং কাটে মানে বড় নিয়মে কিভাবে করে সেটা অবশ্যই তোমাকে জানতে হবে। তুমি যদি সেইটা জানো তাহলে শর্টকাটটা তোমার আরও ভালোভাবে মনে থাকবে। এখন তুমি যদি শুধুমাত্র শর্টকাট শিখো তাহলে যে মারপ্যাচ থাকবে সেই মারপ্যাচটা তুমি ধরতে পারবে না। এবং এমনও কিন্তু কখনো কখনো কোশ্চেন হয় যেখানে শর্টকাটটা অ্যাপ্লিকেবলই হবে না, কারণ ওইখানে কন্ডিশনটা আলাদা ছিল। সো এই জিনিসগুলো তুমি কিন্তু তখন ধরতে পারবে না। সো অবশ্যই তোমাকে ফার্স্টে বড় নিয়মটা শিখতে হবে এবং তারপরে গিয়ে তুমি শর্টকাটগুলো দেখবা। আর বড় নিয়ম শেখার জন্য অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে, সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখে ফেলবা। সেই সাথে শিখো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে আরও অনেক অসাধারণ কন্টেন্ট আসতে যাচ্ছে। ঠিক আছে, তার সাথে সাথে আমি একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা প্রোমো কোডে অফার চলতেছে, সেটা হচ্ছে চ্যাম্প26। এই প্রোমো কোড দিয়ে খুবই অল্প টাকায় তুমি পুরো অনলাইন কোর্স পেয়ে যাবে অ্যাডমিশনের জন্য। তুমি যদি মেডিকেলের জন্য ভর্তি হতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ এ এর জন্য ভর্তি হতে চাও, অথবা ডিউ বি এর জন্য একটা কোর্স নিয়ে রাখতে চাও, তাহলে মাত্র 3000 টাকা পড়বে এই প্রোমো কোডটা দিয়ে তুমি যদি ভর্তি হয়ে যাও। সেটা হচ্ছে চ্যাম্প26। সো এই প্রোমো কোডটাও লিখে রাখো। এই প্রোমো কোডের অফারটা খুব লিমিটেড টাইম থাকবে। এখনই যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তুমি 3000 টাকায় লাইভ ক্লাস পেয়ে যাবা, আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, সকল ইবুক পেয়ে যাবা, সেই সাথে অসাধারণ প্রশ্ন এবং এই প্রশ্নের যে এক্সাম, সেই এক্সাম সিস্টেমটা পেয়ে যাবা। আমাদের এক্সামগুলো কিন্তু সম্পূর্ণ ভর্তি পরীক্ষার স্টাইলে নেগেটিভ প্রশ্নের উপর, মানে নেগেটিভ মার্কিং থাকবে প্রশ্নের উপর। তার মানে তুমি যদি ভুল অ্যান্সার দাও তাহলে নেগেটিভ 0.25 এই নাম্বারটা কাটা যাবে। ঠিক আছে, তার মানে ভর্তি পরীক্ষা যে প্যাটার্নে হয় আমাদের পরীক্ষাগুলো সেই প্যাটার্নে হবে। আর মনে রাখো, ভর্তি পরীক্ষার সময় কিন্তু লাইভ ক্লাস বা ক্লাস করার থেকেও এক্সাম দেওয়া এবং প্র্যাকটিস করা এটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা সেই দিকে ফোকাস করেই এই অনলাইন কোর্সটা সাজিয়েছি। মাত্র 3000 টাকায় তুমি কিন্তু এই কোর্সটা নিয়ে রাখতেই পারো। ঠিক আছে, সো চলো শুরু করি বাস্তব সংখ্যা দিয়ে। বাস্তব সংখ্যা থেকে আমাদের যে ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি আসে সেটা হলো একটা অসমতা দিয়ে সেটাকে মডুলাস বানাইতে বলে বা পরমান বানাইতে বলে। তার জন্য এখানে একটা সূত্র আছে। সো আমি সূত্রে যাব না, আমি খুব ইজি নিয়ম একটা শিখাবো। সেটা হচ্ছে দুই পাশের দুইটা সংখ্যা যে গড়, সেই গড়টা বিয়োগ করব। ঠিক আছে, তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে দুই পাশে যে সংখ্যা সেই সংখ্যার গড়, ঠিক আছে, সংখ্যার অ্যাভারেজ, সংখ্যার গড় বিয়োগ করব। শেষ। দুই পাশে দুইটা সংখ্যার গড় বিয়োগ করব, এটা হচ্ছে আমাদের শর্টকাট। ওকে, সো আমাকে যদি এরকম প্রশ্ন দেয়, এই পাশে দেখো -7, এই পাশে -1, তাহলে -7 -1 এই দুইটার গড় মানে কি, যোগ করে 2 দিয়ে ভাগ করব। সো দুইটা সংখ্যা নিব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তার মানে -8/2, তার মানে -4। এই -4টা সব জায়গা থেকে আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, সো দুইটা সংখ্যার গড় আমরা বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে হবে -7 -4 x -4। যেটা পাবো সেটা কিন্তু বিয়োগ করব। সো -4 পাইছি, -4 কে বিয়োগ করব। সো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যায়। তাহলে -7 + 4 কত আসে দেখো তো। -7 + 4 মানে হচ্ছে -3। এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে দেখো -1 + 4 মানে +3। আমরা জানি দুই পাশে দুইটা সংখ্যা থাকলে এই মাঝখানেরটা হবে মডুলাস, এই যে মাঝখানেরটা হবে মডুলাস, আর পজিটিভ অংশটা নিয়ে নিবা। এই নেগেটিভ অংশটা হবে না, পজিটিভ অংশটা হবে <3। তাহলে x + 4 <3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো দুই পাশে দুইটা সংখ্যার অ্যাভারেজ বা গড় বিয়োগ করে দিব। ঠিক আছে, ওকে। জটিল সংখ্যা থেকে আমাদের অনেকগুলো শর্টকাট আছে। ফার্স্টে আসো বর্গমূল নির্ণয় শর্টকাট। এই বর্গমূল নির্ণয় শর্টকাটের ক্ষেত্রে তুমি প্রথমে যেটা করবা সেটা হচ্ছে মডুলাস বাইক করে ফেলবা। তাহলে প্রথম কাজ হবে যে মডুলাস নির্ণয়। সো আমরা জানি জটিল সংখ্যাটা কেমন হয়, আমরা জানি জটিল সংখ্যা হচ্ছে √, মানে a + ib বা a - ib। সো a + ib বা a - ib যে প্যাটার্নে থাকুক তুমি মডুলাস নিয়ে ফেলবা, সেটা হচ্ছে দুইটা সংখ্যার বর্গের যোগফলে √। এরপরে দেখো তুমি প্লাস মাইনাস, আমার সাথে একবার লেখো, মুখস্থ হয়ে যাবে। +-1/√2 দিয়ে দিবা, এটা সবসময় কমন থাকবে। +-1/√2 দিয়ে দিব। ওকে, এখন বর্গমূল লিখবো কিভাবে। এই যে তুমি মডুলাস যেটা পাবা সেটা লিখবা দুইবার, এই যে মডুলাসটা দুইবার লিখবো। ঠিক আছে, ওকে। এখন জটিল সংখ্যার প্রথম যে অংশ, প্রথম অংশ মানে হচ্ছে a, মানে যার সাথে i থাকবে না, যার সাথে i থাকবে না সেই অংশটা হচ্ছে a। তাহলে এই a,
এখানে প্রথমে একবার যোগ করব মডুলাস থেকে, তারপরে বিয়োগ করব। তাহলে প্রথম যে অংশ এ সেটা একবার যোগ করব বিয়োগ করব মডুলাস থেকে, রুট ওভার দিয়ে দিব, রুট ওভার দিয়ে দিব। সেকেন্ড অংশে আই দিব, এরপরে জটিল সংখ্যাতে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিব। যদি প্লাস থাকে প্লাস দিব, যদি জটিল সংখ্যাতে মাইনাস থাকে মাইনাস দিব। শেষ শেষ, বর্গমূল হয়ে গেল। আবার বলি, প্লাস মাইনাস 1/√2 এটা ফিক্সড। মডুলাস থেকে প্রথমটা যোগ, প্রথমটা মানে এ যোগ, মডুলাস থেকে প্রথমটা বিয়োগ, দুটা রুট ওভার দিব, আই দিব, চিহ্ন দিব। শেষ। যেমন এইটা -7 আর 24, তো ফার্স্টে আমরা মডুলাসটা বাইক করে ফেলি, সেটা হচ্ছে -7 স্কয়ার আর হচ্ছে তোমার 24 স্কয়ার, সো এটা চলে আসবে হচ্ছে 25। ঠিক আছে, মডুলাস পেয়ে গেলাম 25। এখন আমরা জানি মডুলাস পেয়ে গেলে আমাদের কাজ হচ্ছে প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2 দিয়ে দিব। ঠিক আছে, ওকে। মডুলাস কত? 25, সো 25 এখানেও লিখবো, 25 এখানেও লিখবো, দুই জায়গায় লিখবো। প্রথম অংশকে, প্রথম অংশ যার সাথে আই নাই সেটা হচ্ছে -7, তাহলে প্রথম অংশটা যোগ, প্রথম অংশটা বিয়োগ। ঠিক আছে, রুট ওভার, এখানে আই দিব, চিহ্ন কি মাঝখানে, কি চিহ্ন মাঝখানে? যোগ চিহ্ন, তাহলে যোগ দিয়ে দিব। শেষ শেষ, প্রথমটা যোগ প্রথমটা বিয়োগ, রুট ওভার দিয়ে আই দিয়ে চিহ্ন দিয়ে দিব। তাহলে প্লাস মাইনাস 1/√2, এখানে দেখো 25 থেকে -7, তার মানে 18 মানে হচ্ছে 3√2। ওকে, আর এখানে হচ্ছে 25 মাইনাস মাইনাসে প্লাস 7, 32 মানে হচ্ছে 4√2। এখন এই ভিতরে √2 গুলোর সাথে সামনের 1/√2 কাটাকাটি যায়, তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 3 + 4i। শেষ, প্লাস মাইনাস 3 + 4i, বি হচ্ছে অ্যান্সার। দেখছো কত সহজ, খুবই ইজি। ওকে, যদি ঘনমূল বের করতে বলে তাহলে তো এটা আরো সহজ, ঘনমূল বের করতে বললে আরো সহজ। মনে রাখো, ভিতরে যদি প্লাস থাকে তাহলে সবগুলা পজিটিভ হবে, ভিতরে মাইনাস থাকলে সবগুলা নেগেটিভ হবে। যেই সংখ্যাটা থাকবে সেটা ঘনমূল বাইক করবা, যেই সংখ্যাটা থাকে সেটা ঘনমূল বাইক করবা, ওই ঘনমূলের সাথে 3 বা 3টা জিনিস দিবা। তাহলে এখন দেখো ভিতরে যে সংখ্যাটা আছে সেটা ঘনমূল, ধরো এ, তাহলে এ এর সাথে একবার তুমি 1 দিবা, এর সাথে ওমেগা দিবা, এর সাথে ওমেগা স্কয়ার দিবা, 3টা অ্যান্সার পেয়ে যাবা। আর যদি ভিতরে থাকে -a^3, তাহলে -a হবে একবার, একবার হবে -a ওমেগা, একবার হবে -a ওমেগা স্কয়ার। তার মানে যেটা বুঝাইতে চাচ্ছি যে ধরো -27 আছে, ধরো -27 আছে। এখন 27 আসলে 27কে কিউব করলে মানে ঘনমূল করলে কত হয়? 3 হয়। তাহলে এটা অ্যান্সার হবে 3, একবার 3-এর সাথে ওমেগা, একবার 3-এর সাথে ওমেগা স্কয়ার। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে সব জায়গায় মাইনাস দিয়ে দিব। শেষ, সব মাইনাস থাকলে মাইনাস দিয়ে দিব। বুঝতে পারছি? ঠিক আছে, খুবই ইজি। ভিতরে যেটা থাকবে সেটাকে ঘনমূল করবা, 27কে ঘনমূল করলে 3 হয়, তাহলে 3-এর সাথে একবার 1, একবার ওমেগা, একবার ওমেগা স্কয়ার। ওকে, এখন ভিতরে কে আছে বলো? -i, তাহলে এই যে -i কে কিউব করতে হবে। এখন আমরা জানি -i মানে হচ্ছে আসলে i³, -i মানে কি বলো? i³। তার মানে কিউবের সাথে কি পাইছি? আই পাইছি, তাহলে একবার হবে আই, একবার হবে আই এর সাথে ওমেগা, একবার হবে আই এর সাথে ওমেগা স্কয়ার। শেষ, কিউব করলে যেটা হবে একবার সেটা বসবে, একবার তার সাথে ওমেগা হবে, একবার তার সাথে ওমেগা স্কয়ার বসবে। শেষ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কিউব করার পর দেখতে হবে মাইনাস আছে কিনা। না, কিউব করার সময় মাইনাস ছিল না, তাহলে মাইনাস দিব না। ওকে, চতুর্মূল, এটা আরো সহজ। 4th রুট করব, চতুর্মূল এখন 4th রুট করব। যদি 4th রুট হয়, ঠিক আছে, চতুর্মূলে যদি 4th রুট হয় তাহলে আমি দেখব প্লাস আছে না মাইনাস আছে। বেশিরভাগ সময় মাইনাস থাকে। ওকে, সো প্লাস থাকলে তো খুবই ইজি, ওই 4th রুট করলে যা হবে সেই সংখ্যাটা বসবে, তার সাথে একবার আই হবে। শেষ, একবার 1 হবে, একবার আই হবে, একবার 1 হবে, একবার আই হবে। আর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে কাহিনীটা আলাদা, সেক্ষেত্রে প্লাস মাইনাস a/√2 হবে, প্লাস মাইনাস a/√2। আর এখানে যে একবার 1 হইতো একবার আই হইতো, এবার ওই দুটো একসাথে হবে, 1 + -i, a/√2 1 + -i, এটা একসাথে হবে। এখানে কিন্তু আলাদা, একবার 1 একবার আই, শেষ, কোনো √2 নাই। কিন্তু যদি ভিতরে মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে √2 হবে। এখন পাওয়ার 4 মানে কি? পাওয়ার 4 মানে হচ্ছে যে ধরো তোমাকে আমি 4th রুট দিয়ে 16 দিলাম, এখন তোমাকে দেখতে হবে 16 মানে কত, কত √4। আমরা জানি 2 টু দি পাওয়ার 4 মানে 16, তার মানে সংখ্যাটা আসলে 2।
ফোর্থ রুট করলে 2 পাবো, তাহলে একবার এই 2 এর সাথে 1 হবে, একবার এই 2 এর সাথে i হবে যদি পজিটিভ হয়, যদি পজিটিভ হয় একবার 1 একবার i। আর নেগেটিভ হইলে ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এই 1 প্লাস মাইনাস i একসাথে বসবে আর রুট 2 আসবে। ঠিক আছে, এবার মনে রাখো 1 প্লাস মাইনাস i একসাথে আসবে, রুট 2 বসবে। যেমন এইটা, এই যে দেখো মাইনাস 625-এর চতুর্থ মূল বাইর করতে বলছে, তাহলে ফোর্থ রুট অফ মাইনাস 625। এখন মাইনাস 625 মানে হচ্ছে আসলে মাইনাস 5-এর ফোর্থ রুট, মাইনাস 5-এর ফোর্থ রুট, তাই না? 5 5 25, 25 25 625 মাইনাস 5-এর ফোর্থ রুট। কিন্তু মাইনাস করলে তো আবার এটা মাইনাস থাকবে না, ঠিক আছে? সো এটা এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে লেখার দরকার নাই, এটা শুধুমাত্র এইভাবে লেখো যে মাইনাসটা থাকলো ফোর্থ রুট 5। ওকে, এখন 5 আসছে, সংখ্যাটা কত 5, কিন্তু এখানে মাইনাস আছে। সো মাইনাস থাকলে আমরা জানি, আমার যদি মাইনাস না থাকে প্লাস থাকতো, তাহলে একবার 1 হইতো, প্লাস মাইনাস 1 হইতো, একবার i হইতো। কিন্তু এখন আমার 1 এবং i একসাথে হবে, 1 প্লাস মাইনাস i, এবং এখানে একটা রুট ওভার হবে। শেষ, 1 প্লাস মাইনাস i হবে, এখানে একটা রুট ওভার হবে, 1 প্লাস মাইনাস i হবে, এখানে একটা রুট ওভার হবে। ঠিক আছে, বুঝতে পারছি? আর যদি এটা মাইনাস না থাকে প্লাস হইতো, এই যে এরকম হইতো, তাহলে প্লাস মাইনাস 2, 2 এর সাথে 1 আর 2 এর সাথে i। বাবা 1 দিয়ে গুণ করলে তো চেঞ্জ হবে না, সো যা আছে তাই থাকবে। ওকে, ষষ্ঠ মূল একই জিনিস, সেই কিউবের যেটা শিখছিলাম তৃতীয় মূলের জন্য, ঘনমূলের জন্য যা শিখছি ষষ্ঠ মূলে তাই। ঠিক আছে, কিন্তু এখানে প্লাস মাইনাস হবে। দেখো এ ওমেগা ওমেগা স্কয়ার, ওইখানে প্লাস মাইনাস দিতাম না, এখন তুমি প্লাস মাইনাস দিবা, সেম জিনিস, এ ওমেগা ওমেগা স্কয়ার। যেমন এই যে এখানে চতুর্মূলের ক্ষেত্রে দেখো কি ছিল, এ ওমেগা ওমেগা স্কয়ার, কিন্তু এখানে প্লাস মাইনাস দিতাম না, কিন্তু এখন কি করতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। এবং নেগেটিভ থাকলে এখানে আই আসবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে আই আসবে, আর যদি পজিটিভ থাকে তাহলে কোনো কিছু আসবে না, আগের মতো 1 ওমেগা ওমেগা স্কয়ার। আর মাইনাস থাকলে হচ্ছে 1 মানে আই থাকবে, তারপর আই ওমেগা, তারপর আই ওমেগা স্কয়ার, মানে আই থাকবে। সো মাইনাসের গুলো একটু ব্যতিক্রম, এবং মনে রাখো এই মাইনাসের গুলোই বেশি আসে, মাইনাসের গুলো একটু ব্যতিক্রম। ঠিক আছে, আই ওমেগা স্কয়ার, জাস্ট ঘনমূলের মতো, খালি এটা ষষ্ঠ মূল। আমাকে দেখতে হবে কতকে 6 রুট করলে 64 হয়, তাহলে কতর 6 রুট হচ্ছে 64, 2 এর 6 রুট হচ্ছে 64, তাহলে একবার 2 হবে, একবার 2 এর সাথে ওমেগা হবে, একবার 2 এর সাথে ওমেগা স্কয়ার হবে, এটা আমরা শিখছি। কিন্তু মাইনাস আছে ভাইয়া, মাইনাস থাকলে আই হবে, মাইনাস থাকলে আই হবে। আর যেহেতু এটা ষষ্ঠ মূল তাহলে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে, শেষ। ষষ্ঠ মূল হইলে প্লাস মাইনাস হবে, এটাই অ্যান্সার, ষষ্ঠ মূল হইলে প্লাস মাইনাস হবে। এখন যদি মাঝে মাঝে এরকম অ্যান্সার না দিয়ে ওমেগার ভ্যালু বসাইতে বলতে পারে, তখন তো তুমি ওমেগার ভ্যালু বসে অ্যান্সার লিখে দিবা। ঠিক আছে, ওমেগার ভ্যালু বসিয়ে অ্যান্সারটা লিখে দিবা। ঠিক আছে, ওকে নেক্সট, সঞ্চয় পথ, এটা কিন্তু আসবে, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো তোমাকে একটা প্যাটার্ন দিয়ে দিবে, প্যাটার্ন দিয়ে বলবে যে এটা কিসের সমীকরণ নির্দেশ করে। সো প্যাটার্নটা তোমাকে মনে রাখতে হবে, যদি উভয় পক্ষে দুইটা মডুলাস দেওয়া থাকে, এখানে একটা জটিল সংখ্যার সাথে একটা কনস্ট্যান্ট যোগ, এখানে আরেকটা কনস্ট্যান্ট যোগ, দুইটা ভিন্ন কনস্ট্যান্ট, তাহলে সেটা সরলরেখা নির্দেশ করবে। প্যাটার্ন দেখে তোমাকে বুঝতে হবে এটা আসলে কোন প্যাটার্নের সাথে মিলে যায়। যদি একটা মডুলাস থাকে, মানে একটা জটিল সংখ্যা এক পাশে কনস্ট্যান্ট, তাহলে সেটা বৃত্ত। যদি দুই পাশে দুইটা জটিল সংখ্যা থাকে কিন্তু জেড এর সহগ দুইটা আলাদা হয়, এখানে কিন্তু জেড এর সহগ কিন্তু চেঞ্জ করে নাই, এখানে যা জেড ছিল মানে জটিল সংখ্যা ছিল, এখানেও কিন্তু সেম জটিল সংখ্যা, কিন্তু এখানে দেখো জেড এর সহগ আর এখানেও জেড এর সহগ আলাদা, এই 1 আর 3 একদম সেম, কিন্তু এখানে জেড এর সহগ দুইটা আলাদা। সো জেড এর সহগ যদি আলাদা থাকে তাহলে বৃত্ত, জেড এর সহগ যদি একই থাকে তাহলে সরলরেখা। তার মানে দুই পাশে দুইটা মডুলাস কিন্তু জেড এর সহগের উপর ডিপেন্ড করবে। ওকে, যদি এরকম ভাগ আকারে থাকে তাহলে কে মানের উপর ডিপেন্ড করবে, এরকম যদি দুইটা ভাগ আকারে থাকে তাহলে কে মানের উপর ডিপেন্ড করবে। কে মান যদি 1 হয় তাহলে দেখো প্রথমটা হয়ে যায়, কে মান 1 হইলে এই নিচেরটা এই পাশে এনে গুণ দিলে প্রথমটা হয়ে যায়, তার মানে সেক্ষেত্রে হবে সরলরেখা। আর কে মান 1 না হইলে এই যে দ্বিতীয়টার সাথে সহগ আলাদা হয়ে যায়, তখন হয়ে যাবে বৃত্ত। ওকে, জেড বার 0 হইলে বিন্দু বৃত্ত, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভর্তি পরীক্ষায় আসে। জেড বার মানে একটা
জটিল সংখ্যা তাই অনুবন্ধী জটিল সংখ্যায় গুণফল, দুইটা গুণফল 0 হইলে বিন্দুবৃত্ত। ওকে, এই লাস্টের দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই এ আর বি, এটা প্লাস থাকলে উপবৃত্ত, মাইনাস থাকলে অধিবৃত্ত। তবে দেখতে হবে আসলে এ আর বি এই দুইটা বিয়োগফল কি কনস্ট্যান্ট থেকে ছোট কিনা। এ আর বি এই দুইটা বিয়োগফল কনস্ট্যান্ট থেকে ছোট হইলে উপবৃত্ত, কনস্ট্যান্ট থেকে বড় হইলে অধিবৃত্ত। সব ভাইয়া সুন্দর করে লিখে দিছি, ঠিক আছে। আসেন প্রশ্নগুলো কিভাবে হবে। এই যে যশোর বোর্ড 2023-এর প্রশ্ন দেখেন, জেড বলে দিছে জটিল সংখ্যা, এটা আমরা জানি। আমরা এখন এই প্যাটার্নটা দেখব। এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা মডুলাস এবং জেড এর সহগ সেম। ও বাবা, বুঝে গেছি, জেড এর সহগ সেম, সরলরেখা। এই যে দুই পাশে দুইটা মডুলাস, জেড এর সহগ সেম, সরলরেখা। দেখছো কতক্ষণ লাগছে? হ্যাঁ, 5 সেকেন্ডও লাগে নাই, ঠাস ঠাস, ঠিক আছে। এই যে দুইটা মডুলাস যোগ আকারে আছে, দুইটা মডুলাস যোগ আকারে আছে, তাহলে উপবৃত্ত, ইলিপস, উপবৃত্ত। এখন দেখো, এই যে এক্স প্লাস আই ওয়াই, এটা মানেই কিন্তু জেড, এখানে -1 থেকে যাবে। আবার দেখো এক্স আর আই ওয়াই, এটা মানেই কিন্তু জেড, এখানে +1 থেকে যাবে, এটা হচ্ছে 4। তাহলে দুইটা জেড প্লাস আকারে আছে, প্লাস আকারে থাকা মানে কি উপবৃত্ত। এখন দেখো সমীকরণ দেখে আমাকে বুঝতে হবে। প্রথম সমীকরণ এটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হবে না। এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, এইটাও হবে না। এইটা হচ্ছে এক্স স্কোয়ার, এই পাশে আসলে মাইনাস হয়, মাইনাস মানে অধিবৃত্ত, এটা অধিবৃত্তের সমীকরণ, এটাও হবে না। দুইটা সহগ প্লাস আছে, তাহলে এটা উপবৃত্ত। এবং আমরা বলছিলাম মাঝখানে এরকম যোগ আকারে থাকলে এটা উপবৃত্ত। এই যে উপবৃত্ত, সমীকরণ দেখে বুঝে গেছি যে উপবৃত্ত হবে, ঠিক আছে। দেখছো কত সহজ, খুবই ইজি। বহুপদী সমীকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। কনস্ট্যান্ট শূন্য থাকলে মূল শূন্য হবে, মানে এক্স এ একটা ভ্যালু শূন্য হবে। দুইটা মূল যদি যৌগিক বিপরীতক হয়, যৌগিক বিপরীতক মানে হচ্ছে দুইটা সমান কিন্তু একটা একটা নেগেটিভ, মানে একটা আলফা হইলে আরেকটা হবে মাইনাস আলফা, এটা হচ্ছে যৌগিক বিপরীতক। আর গৌণিক বিপরীতক মানে হচ্ছে গুণের বিপরীতক, মানে একটা আলফা হইলে আরেকটা হবে 1/α, এটা হচ্ছে গৌণিক বিপরীতক, ঠিক আছে। সো যৌগিক বিপরীতক হইলে বি কে শূন্য ধরবা, বি মানে যে মাঝখানেরটা এক্স এর সহগ, এক্স এর সহগকে শূন্য ধরবা, অঙ্ক হয়ে যাবে। আর যদি গৌণিক বিপরীতক হয়, মানে একটা আলফা হইলে একটা 1/α, যে গৌণিক বিপরীতক, তখন তুমি এ আর সি কে সমান ধরবা, এক্স স্কয়ার সহগ আর কনস্ট্যান্টকে সমান ধরবা, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট শর্টকাট, অনেক অঙ্ক আসছে এখান থেকে। যেমন এখানে দেখো কি বলছে, এই যে বিশাল একটা সমীকরণ দিয়ে বলছে মূলদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে একটা আলফা হইলে আরেকটাও আলফা হবে কিন্তু বিপরীত চিহ্ন, মানে মাইনাস আলফা। তাহলে সমান এবং বিপরীত চিহ্ন মানে কি, আলফা হইলে মাইনাস আলফা, তার মানে কি যৌগিক বিপরীতক। তখন কি বলছি, বি কে শূন্য ধরবা। এই যে যৌগিক বিপরীতক হইলে বি কে শূন্য ধরবা, বি মানে হচ্ছে মাঝখানে এক্স এর সহগকে শূন্য ধরবা। তাহলে এখানে এক্স এর সহগ কত, এই যে এক্স এর সহগ, এটাকে শূন্য ধরবো। তাহলে শূন্য ধরলে এখান থেকে দেখো কে মান চলে আসছে 3, এই কে মান বের করতে বলছে, দেখছো কত ফালতু অঙ্ক। মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীতক, চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, গৌণিক বিপরীতক মানে আলফা হইলে 1/α, আলফা হইলে 1/α। তখন কি বলছিলাম, তখন বলছিলাম a = c, মানে প্রথম এক্স স্কয়ার সহগ আর কনস্ট্যান্ট এই দুটাকে সমান ধরবা। তাহলে a = c, এই যে এই দুটাকে সমান ধরবো। তাহলে p² - 4 4p + 1 এক পাশে নিয়ে আসো, p² - 4p - 5। এখন এটা সলভ করো, সলভ করলে p এর মান চলে আসবে -4 তো আর মাইনাস, তাহলে 5 আর 1, 5 এবং 1, ঠিক আছে। দেখছো কত সহজ। ওকে, প্রতিসম মূল, এটা অনেক বেশি আসে। ওই যে আলফা বিটা হইলে 1/α 1/β যুক্ত সমীকরণ, নতুন সমীকরণ বাইক করতে বলে। সো তখন তুমি দেখবা যে এই যে নতুন সমীকরণের মূলটা আসলে কি দিছে, কেমন দিছে, যেই প্যাটার্ন দিবে ওই প্যাটার্ন অনুযায়ী তুমি এই যে এক্স এর জায়গায় এই নতুন 1/x বসায় দিবা।
মানে নতুন এই ভ্যালুগুলা বসায় দিবা, আমি পুরো লিস্ট দিয়ে দিছি, বিশাল একটা লিস্ট দিয়ে দিছি। সো যদি তো তোমাকে কখনো 1/α 1/β এরকম একটা সমীকরণ বাইক করতে বলে, যেই সমীকরণে নতুন মূল হইলো 1/α 1/β, তখন তুমি প্রশ্নে যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণে x এর জায়গায় 1/x বসায় দিবা, শেষ। শেষ। কি থাকলে কি বসাবো সেটা লিখে দিছি। -1/α -1/β থাকলে তুমি -1/x বসাবা। যদি কখনো আলফা প্লাস ডি বিটা প্লাস ডি মানে আলফা বিটার সাথে প্লাস চিহ্ন থাকে, তখন তুমি এক্স এর সাথে মাইনাস দিয়ে বসাবা, মানে ওই ভ্যালুটাই মাইনাস হবে, উল্টা হবে, উল্টা হবে। একইভাবে আলফার সাথে যদি মাইনাস থাকে তাহলে এটা উল্টা, যোগ দিয়ে বসাবা। আলফার সাথে যদি গুণ আকারে থাকে তাহলে ভাগ আকারে বসবে, উল্টা হয়। আলফার সাথে গুণ আকারে থাকলে ভাগ আকারে বসবে। একইভাবে আলফা বিটার সাথে ভাগ আকারে থাকলে গুণ আকারে বসবে। স্কয়ার থাকলে √/, বসবে, প্লাস মাইনাস √/x বসবে। কিউব থাকলে কিউবিক রুট বসবে, কিউব থাকলে কিউবিক রুট বসবে। সো কি থাকলে কি বসবে সেটা দিয়ে দিছি। এক্স এর জায়গায় কি থাকলে কি বসবে, 1/α² β β²α, এটা থাকলে হচ্ছে a/cx বসায় দিবা এক্স এর জায়গায়। আর আলফা প্লাস 1/β বিটা প্লাস 1/α, এটা ইম্পর্টেন্ট, এইটা থাকলে তুমি বসায় দিবা হচ্ছে c + a / ax, c + a / ax। কি থাকলে কি বসাবা সেটা লিস্ট আমি লিখে দিছি। দেখো খুবই ইজি, কি বলছে, এই সমীকরণের মূলদ্বয়, তার মানে ধরলাম এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। সো মূলদ্বয় হতে এক কম মানে হচ্ছে আলফা -1 বিটা -1, এই সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, আলফা বিটা দিছে, আলফা -1 বিটা -1 বসাইতে বলছে। সো আমরা কি দেখছিলাম, এই যে মাইনাস থাকলে প্লাস দিয়ে বসায় দিব। তাহলে আমরা কি করব, এই সমীকরণে এক্স এর জায়গায়, এখানে -1 বলছে, তাহলে এক্স এর জায়গায় x + 1 বসায় দিব, শেষ, আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে এক্স এর জায়গায় x + 1 বসায় দাও, তাহলে 3x এর জায়গায় x + 1 স্কয়ার থাকবে, সব সেম থাকবে, খালি তুমি x এর জায়গায় x + 1 বসায় দিবা, শেষ। এখন এটা ভেঙে দাও, 3x², 3 × 2 = 6, 3 × 1 = 3, 4 -5, তাহলে 3x², 2x - 6। কোথাও কি ভুল করলাম দেখো তো, 3 3 × 2 = 6, 2, 3x² - 4x কিভাবে, 9 - 6 তো ঠিক আছে। দেখো এটা, দেখো আমি হিসাবে ভুল করছি কিনা আমি জানি না, কিন্তু ভুল হওয়ার কথা না, কিন্তু তোমরা আসল জিনিসটা বুঝছো কিনা। ওটা তো 2x-ই হয়, 3x², 2x - 6। এখানে তো টাইপিং ভুল, আমি যাই না, তো যেটাই হবে সেটাই অ্যান্সার, দাগায় দিবা, বুঝতে পারছো? ওকে, আমরা একটু মুভ করি। যেমন এটা কি বলছে, এই সমীকরণে মূলগুলোর বিপরীত মূল দ্বারা গঠিত সমীকরণ বাইক করো। তাহলে এই সমীকরণের মূল যদি হয় আলফা বিটা গামা, তাহলে আমাকে বিপরীত মূল মানে কি, বিপরীত মূল মানে হচ্ছে 1/α 1/β 1/γ, এটা সমীকরণ বের করতে বলছে। এখন বিপরীত মূল দিয়ে সমীকরণ বাইক করতে বলছে। এখন বিপরীত মূল হইলে কি করতে হবে এটা আমরা অলরেডি দেখছি। এই যে 1/α 1/β হইলে x এর জায়গায় তুমি সিম্পলি 1/x বসায় দিবা, x এর জায়গায় সিম্পলি 1/x বসায় দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে আসেন আমরা x এর জায়গায় 1/x বসায় দিই, তাহলে আমাদের সকল পাওয়ার টাওয়ার সব সহগ টহগ সেম থাকবে, খালি x এর জায়গায় তুমি 1/x বসায় দিবা, x এর জায়গায় 1/x বসায় দিবা। তাহলে এটা হয়ে যাবে 1/x³ p/x² q/x - r। ওকে, সবাইকে এখন সিম্পলিফাই করো, x³ দিয়ে গুণ দাও, x³ দিয়ে গুণ দাও, তাহলে তুমি এই যে অ্যান্সার পেয়ে যাবা। এখন সবাইকে মাইনাস দিয়ে গুণ দাও, qx² px - 1, এটাই তোমার অ্যান্সার।
দেখো এখন ঠিক আছে কিনা। হ্যাঁ এইবার পাইছি, আগেরবার পাই নাই, এবার পাইছি। ঠিক আছে, এই যে দেখছো। ওকে, একইভাবে এটা দেখো 1/α আলফা বিটা, মানে উল্টায় দিতে বলছে, উল্টায় দিতে বলছে। সো আমরা জানি উল্টায় দিতে বললে কি হবে, বরিশাল বোর্ডের প্রশ্ন, 2025 সালের প্রশ্ন। উল্টায় 1/α 1/β, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় 1/x বসাবো। তাহলে এক্স এর জায়গায় বসাবো হচ্ছে 1/x, তাহলে এক্স এর জায়গায় বসাবো 1/x, শেষ। তাহলে এটা হচ্ছে 2/x স্কয়ার a/x মাইনাস 3, এক্স স্কয়ার দিয়ে গুণ দাও 3x স্কয়ার, তাহলে 3x স্কয়ার মাইনাস দিয়ে গুণ দিচ্ছি। ওকে, শেষ প্রথমটা। এই যে 1/1 থাকলে হচ্ছে x এর জায়গায় 1/x বসায় দিবা, শেষ। দেখছো কত সহজ প্রশ্ন। ওকে, এখন দেখো দুইটা মূলের অনুপাত বা একটা মূল আর একটা এত গুণ, ওই যে বলে না একটা 3 গুণ, একটা 4 গুণ, একটা দ্বিগুণ। সো অনুপাত বা এত গুণ এরকম যদি বলা থাকে, তার মানে দুইটা জিনিসের অনুপাত যদি 1/m হয়, তাহলে শর্টকাটটা হচ্ছে এইটা। ফার্স্টে ওই অনুপাত দুইটার গুণফলের সাথে হবে বি স্কয়ার, অনুপাত দুইটার গুণফলের সাথে হবে বি স্কয়ার, আর অনুপাত দুইটার যোগফলের স্কয়ার সাথে হবে এসি, অনুপাত দুইটার যোগফলের স্কয়ার সাথে হবে এসি। ঠিক আছে, তাহলে কেউ যদি বলে যে ভাইয়া ধরেন এই সমীকরণে আমার মূল দুইটার অনুপাত 3:4, আমার মূল দুইটার অনুপাত হচ্ছে 3:4, তখন আমরা বলবো এই যে অনুপাত, এই অনুপাত দুইটার গুণফল, তার মানে 3 4 12, এই গুণফলের সাথে হবে বি স্কয়ার, আর এই দুইটা যোগফলের স্কয়ার এর সাথে হবে এসি, তার মানে এখানে হবে 12 বি স্কয়ার, 4 আর 3 যোগ করলে 7, 7 7 49 এসি। তো এরকম কিন্তু একটা অঙ্কের প্রমাণই ছিল, তাই না? এরকম কিন্তু একটা অঙ্কই ছিল। তো এই যে দেখো এই সূত্রটা বসে যাবে, অনুপাতের গুণফল স্কয়ার আর অনুপাতের যোগফল স্কয়ার সাথে হবে এসি। ওকে, চট্টগ্রাম বোর্ড 2021 প্রশ্ন দেখো কি বলছে, একটা সমীকরণে একটা মূল অপরটা 3 গুণ, তাহলে একটা আলফা হইলে আরেকটা হবে 3α, তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে 1:3। অনুপাত পাইছে কিনা, অনুপাত পাইছে কিনা 1:3। একটা 3 গুণ, মানে একটা আলফা হইলে একটা 3α, তাহলে অনুপাত হবে 1:3। এখন অনুপাত যদি 1:3 হয়, তাহলে আমরা একটু আগে শিখছি অনুপাতে গুণফলের সাথে হবে বি স্কয়ার, বি মানে হচ্ছে মাঝখানেরটা স্কয়ার, ইজ ইকুয়াল টু অনুপাতে যোগফল স্কয়ার এটার সাথে হবে এসি, এসি মানে হচ্ছে প্রথমটা লাস্টেরটা গুণফল এসি। ঠিক আছে, অনুপাতে গুণফলের সাথে বি স্কয়ার, বি মানে হচ্ছে মাঝখানেরটা স্কয়ার, আর যোগফলের স্কয়ার সাথে হবে এসি। তাহলে এখানে 3 আর পি কে স্কয়ার করলে 3p স্কয়ার, আর এখানে 3 1 4, 4 4 16, আর 3 4 12, তাহলে 3 দিয়ে এটা কাটাকাটি করলে হচ্ছে 3 4 12, 4, আর এটাকে রুট ওভার করলে প্লাস মাইনাস 16 কে রুট ওভার করলে 4, 4 কে রুট ওভার করলে 2, তাহলে প্লাস মাইনাস 4 2 8, প্লাস মাইনাস 8। দেখছো কত সহজে হয়ে গেছে, পি এর মান, পি এর মান বের করতে বলছে, কত সহজে হয়ে গেছে, দেখছো ইজি, এটা আসবে। শর্টকাট 11 সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে বলে, সর্বোচ্চ সর্বনিম্ন মান খুবই ইজি, কি আছে না আছে এটা কিছু দরকার নাই, তুমি মনে রাখো -d/4a, ডি হচ্ছে কি নির্ণায়ক, ঠিক ডি হচ্ছে কি বলো, নিশ্চায়ক, নিশ্চায়ক, ডি হচ্ছে আমাদের সেই নিশ্চায়ক, বি স্কয়ার মাইনাস 4ac, আর এই হচ্ছে আমাদের সূত্র -d/4a, -d/4a। ওকে, এক্স স্কয়ার সহগ যদি পজিটিভ হয়, আমরা জানি এক্স স্কয়ার সহগ পজিটিভ হইলে সেটা আপার কোনো ভ্যালু থাকে না, লোয়ার ভ্যালু থাকে, মানে সর্বনিম্ন মান বাইক করা সম্ভব। এক্স স্কয়ার ভ্যালু পজিটিভ হইলে সর্বনিম্ন মান বাইক করা সম্ভব, আর এক্স স্কয়ার ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সর্বোচ্চ মান বাইক করা সম্ভব। এবং সেটা কোন বিন্দুতে, ওই বিন্দুটা হবে -b/2a, এই বিন্দুতে। তার মানে এই এক্স এর মান -b/2a হইলে সর্বনিম্ন মান পাওয়া যাবে, আবার এক্স এর মান -b/2a হইলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। ঠিক আছে, তো সংখ্যাগুলো সেম, কিন্তু কখন কি পাবা সেটা মনে রাখতে হবে। এক্স স্কয়ার সহগ পজিটিভ হইলে আমি সর্বনিম্ন মান পাবো, আর এক্স স্কয়ার মান নেগেটিভ হইলে সর্বোচ্চ মান পাবো, মানে উল্টা। আর সর্বোচ্চ সর্বনিম্ন মানের সূত্র কি, -d/4a, ডি মানে কি বি স্কয়ার মাইনাস 4ac। যেমন ময়মনসিংহ বোর্ড 2025 প্রশ্ন কি বলছে,
এই যে এইটার সর্বনিম্ন মানে কি, আমি দেখলাম এক্স স্কয়ার মান পজিটিভ। হ্যাঁ ভাইয়া, উল্টা উল্টা, পজিটিভ হইলে নেগেটিভ মানে নিচে পাওয়া যাবে, সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর সেই সর্বনিম্ন মানের সূত্র কি, -d/4a, দুঃখিত, -b²/4ac / 4a। এই যে ওকে, ভ্যালুগুলা বসায় দাও। বি স্কয়ার, এখানে বি কত 3, 4, এ কত 2, সি কত 1, 4, এ কত 2। ওকে, তাহলে কত আসে দেখো, 3 × 9, 4 × 8, 4 × 8, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 8, -1/8, -1/8, এটা অ্যান্সার শেষ। ঠিক আছে, এবার দেখো কি বলছে, এক্স স্কয়ার মান নেগেটিভ। হ্যাঁ, এক্স স্কয়ার মান নেগেটিভ হলে সর্বোচ্চ সম্ভব, হ্যাঁ সম্ভব, সর্বোচ্চ সম্ভব, যশোর বোর্ডের প্রশ্ন। এবং সেই সর্বোচ্চ সূত্র কি বাবা, সেম সূত্র, -d/4a, -b² - 4ac / 4a, সেম সূত্র। তাহলে -b², বি মানে কি, মাঝখানেরটা, 4a, এইটা 4, এইটা। এখন এটা হিসাব করবা, হিসাব করে যেটা পাবা সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, হিসাব করে যেটা পাবা সেটাই তোমার অ্যান্সার। ওকে, বহুপদী সমীকরণে একটা মূল যদি 1 হয়, খুবই ইজি। এই একটা মূল 1 কখন হবে, যখন বহুপদীর সকল সহগগুলায় যোগফল 0 হবে, সকল সহগগুলায় যোগফল 0 হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। সবগুলা সহগ যোগ করে যদি তুমি দেখো যে 0 আসছে, তাহলে একটা মূল 1, এটা 100% শিওর। একটা মূল মানে আলফার একটা ভ্যালু 1 হবে। আর একটা ভ্যালু যদি জেনে যাও, বাকিগুলো বাইক করা কিন্তু সহজ। একটা ভ্যালু জেনে গেলে বাকিগুলো বাইক করা খুবই সহজ, তাই না? ওকে, এখন দেখো এই অঙ্কটা দেখতে অনেক কঠিন মনে হয়, কিন্তু এটা ইজি। কেন? কারণ আমরা যদি এখন এখানে সবগুলা সহগ যোগ করে ফেলি, এই যে সবগুলা সহগ যোগ করে ফেলি, দেখো a - b, এটার সাথে b - c, এটার সাথে c - a, সবগুলা যদি যোগ করে ফেলি, দেখো -a b b - c c, সব কাটাকাটি চলে গিয়ে সহগের যোগফল হয়ে গেছে 0। সহগের যোগফল যদি 0 হয়ে যায়, তাহলে আমি একটু আগে বললাম যে একটা মূল আলফা কত পেয়ে গেছি, 1। তাহলে আলফা 1 শেষ, একটা পেয়ে গেছি। এখন অন্যটা কি, বিটা। তাহলে আমাকে এখন খালি বিটা বের করতে হবে। ওকে, সো একটা পেয়ে গেলে বাকিগুলো বাইক করা তো সহজ। কিভাবে? আমরা জানি মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কত, c/a, মানে এইটা বাই এইটা, c/a, লাস্টেরটা বাই ফার্স্টেরটা। এখন দেখো আলফা মান কত, 1, 1 দিয়ে বিটাকে গুণ দিলে শুধু বিটাই থাকবে। এই যে দেখো শেষ হয়ে গেছে, এই মানটাও পেয়ে গেছি, বিটা মানও পেয়ে গেছি, আলফা পেয়ে গেছি, বিটাও পেয়ে গেছি। দেখছো কতক্ষণ লাগছে, 1, এই যে এটা অ্যান্সার। মূলদ্বয়ের গুণফল থেকে বিটার মানও পেয়ে গেছি। সো সহগে যোগফল 0 হইলে একটা মূল 1 হবে, একটা মূল 1 হবে, এটা 100% শিওর। দ্বিপদী বিস্তৃতি খুবই ইজি। একটা দ্বিপদী বিস্তৃতি থেকে তোমাকে যদি বলে যে x⁵ যুক্ত পদ বাইক করো, বা x⁻10 যুক্ত পদ বাইক করো, বা ওই পদের সহগ বাইক করো, তখন ওটা কততম পদে অবস্থিত। আশা করি এই শর্টকাট তোমরা অনেকেই জানো, তাই না? এটা অনেক প্রচলিত একটা শর্টকাট। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হয় খুবই ইজি, সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে টোটাল পাওয়ারের সাথে প্রথম এক্স এর পাওয়ার গুণ দিতে হয়। এই টোটাল পাওয়ারের সাথে প্রথম এক্স এর পাওয়ারটা গুণ দিব, এটা হচ্ছে ফার্স্টে লিখবো। যেইটা বের করতে বলছে x⁴k, যেইটা বের করতে বলছে এইটা বিয়োগ দিব, x⁴k এটা বিয়োগ দিব। মোট পাওয়ারের সাথে প্রথম এক্স এর পাওয়ার গুণ দিব, যেটা বের করতে বলছে বা যাকে খুঁজতে বলছে সেটা বিয়োগ দিব, ডিভাইডেড বাই এই যে দুইটা এক্স এর পাওয়ার বিয়োগ হয়ে ভাগ, দুইটা এক্স এর পাওয়ার বিয়োগ হয়ে ভাগ। এটার মাধ্যমে আমরা কি পেয়ে যাব ভাইয়া, এটার মাধ্যমে আমরা আর এর মান পেয়ে যাব। এখন 8তম পদ কি অ্যান্সার না? আর এর মান যা হবে, পদ কিন্তু একটা বেশি হবে, এই যে r+1তম পদ। আর এর মান তুমি শর্টকাটে যেটা পাবা, পদ হবে একটা বেশি, r+1তম পদ, এবং তখন তোমাকে এই tr+1 এর সূত্রটা বসাইতে হবে। তার মানে tr+1 এর সূত্র তোমাকে পারতে হবে। আমরা জানি tr+1 এর সূত্র হচ্ছে NCR, প্রথমটার মাথায় হবে বিয়োগফল, দ্বিতীয়টার মাথায় হবে
শুধু আর, ঠিক আছে, ওই সূত্রটা বসায় দিব। আসেন দেখে ফেলি। যেমন আমাকে এখানে কি আছে, এখানে বলছে আমাকে x⁴ এর সহগ বাইর করতে। ওকে, আমি এটাকে যদি একটু উপরে উঠায় ফেলি তাহলে আমার জন্য সুবিধা হবে। এখানে 2x এর পাওয়ার হচ্ছে 1, 4 উপরে উঠে গেল, 4 ইনভার্স x² কে উপরে উঠাই দিলে x⁻², পাওয়ার হচ্ছে 12। ওকে, সো আমি এখান থেকে শর্টকাটে আর এর মান বের করে ফেলতে চাই। তাহলে আর এর মান হবে কি, টোটাল পাওয়ারের সাথে প্রথম x এর পাওয়ারটা গুণ হবে, তাহলে 12 একে 12। যেটা বের করতে চাই x³ এটা বিয়োগ হবে, x³ বিয়োগ, আবার দুইটা x এর পাওয়ার বিয়োগ হয়ে ভাগ, 1 মাইনাস -2, এই যে বিয়োগ হয়ে ভাগ, তাহলে 12 থেকে 3 গেলে 9, 1 আর মাইনাস প্লাস 2 মানে হচ্ছে 3, তাহলে আর এর মান হচ্ছে 3। আর এর মান 3 মানে কি, আর এর মান 3 মানে হচ্ছে চতুর্থ পদ। কত নাম্বার পদ, চতুর্থ পদ। তার মানে আমরা বের করে ফেলবো হচ্ছে T4, আমরা বের করে ফেলবো হচ্ছে T4 চতুর্থ পদ, এক বেশি হবে। তাহলে আমরা জানি T4 কত হবে, সেটা হচ্ছে 12C3, প্রথমটায় মাথায় হবে বিয়োগ, প্রথমটায় মাথায় হবে বিয়োগ, এই দ্বিতীয়টার মাথায় হবে নিচেরটা মানে 3, প্রথমটার মাথায় বিয়োগ, দ্বিতীয়টার মাথায় হবে নিচেরটা, ঠিক আছে। ওকে, সো এখান থেকে হিসাব করবা, হিসাব করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আরেকটা শর্টকাট দেখো, ওই যে কোনো পদ বাইক করতে না বললে যদি শুধু x⁻0 বা x মুক্ত বা x বর্জিত পদ বাইক করতে বলে তাহলে তো অনেক ইজি। এখন x মুক্ত পদ মানে কি, x⁻0, তার মানে k এর মান তখন 0 হবে, আগে শর্টকাট k এর মান 0 হবে, তার মানে এখন আর উপর থেকে কিছু বিয়োগ দেওয়ার দরকার নাই। মোট পাওয়ারের সাথে প্রথম x এর পাওয়ারটা গুণ হবে, ডিভাইডেড বাই দুইটা x এর পাওয়ার বিয়োগ হয়ে ভাগ, দুইটা x এর পাওয়ার বিয়োগ হয়ে ভাগ, সেম আগের মতো। যেহেতু এখন x মুক্ত পদ বের করতে বলছে, তার মানে x⁻0 বের করতে বলছে, তাহলে আমরা যে আগে বিয়োগ দিতাম সেই বিয়োগের অংশটা থাকবে না। ওকে, এটা একটা ট্রিকি প্রশ্ন, কারণ এখানে 3টা আছে, ফার্স্টে এই 3টাকে 2টা বানাইতে হবে। তাহলে এটাকে আসলে লেখা যায় x - 1/x হোল স্কয়ার টু দি পাওয়ার 6, তার মানে এটাকে লেখা যায় x - 1/x হোল টু দি পাওয়ার 12। ওকে, সো এটা যদি 12 হয় তাহলে কততম পদ x বর্জিত সেটা বের করতে হলে আমাকে আর এর মান বের করতে হবে। আমরা এই 12 এর সাথে প্রথম x এর পাওয়ারটা গুণ দিব, তাহলে এটা হচ্ছে আমাদের 12 ইন্টু 1, প্রথম x এর পাওয়ার আর দ্বিতীয় x, এই দ্বিতীয় x এর পাওয়ার কিন্তু ইনভার্স, তাই না, এটাকে তো এটা লেখা যায় এই যে x ইনভার্স, আর এটা হচ্ছে 1, তাহলে প্রথম x এর পাওয়ার হচ্ছে 1, দ্বিতীয় x এর পাওয়ার হচ্ছে -1, তাহলে 1 মাইনাস -1, তাহলে 12/2 6, তাহলে 6 হলে কি পদ কিন্তু একটা বেশি হবে, সপ্তম পদ, সপ্তম পদ, পদ একটা বেশি হবে, সপ্তম পদ, ঠিক আছে। এটা হচ্ছে x বর্জিত। ওকে, মধ্যপদ যদি বাইক করতে বলে তাহলে মনে রাখো এটা খুবই ইজি। মধ্যপদ n এর মান যদি জোড় হয়, আমরা দেখবো যে n এর মান কি জোড় না বিজোড়। n এর মান যদি জোড় হয় তাহলে মধ্যপদ একটা, এবং সেই মধ্যপদের সূত্র হচ্ছে n/2 প্লাস 1তম পদ। n এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ 2টা, এবং সেই মধ্যপদ হবে n + 1/2 এবং n - 1/2 প্লাস 1তম পদ। আর মনে রাখো মধ্যপদের সহগই কিন্তু বৃহত্তম সহগ। তোমাকে যদি সবচেয়ে বড় সহগ বের করতে বলে তাহলে মধ্যপদের সহগটাই হবে বৃহত্তম সহগ। আশা করি এগুলো পারো। তাহলে এখানে মধ্যপদ হবে কোনটা, n এর মান কি জোড়, এটা হচ্ছে n, তাহলে n/2 প্লাস 1, কারণ এটা 2 দিয়ে ভাগ যায়, জোড় হইলে 2 দিয়ে ভাগ যাবে, তার মানে 9তম পদ, তাই না। যদি জোড় হয় তাহলে একটাই মধ্যপদ এবং সেটা হচ্ছে n/2 প্লাস 1, কারণ মনে রাখো n কিন্তু জোড় হইলে 2 দিয়ে ভাগ যাবে, সো আগে 2 দিয়ে ভাগ করব পরে 1 যোগ করব, আর যদি ভাগ না যায় তাহলে আগে 1 যোগ করবা পরে 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। ওকে, এগুলো পারবা। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন দেখো 33 বলছে, 33 মানে হচ্ছে একবার 33 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, কত আসে 34, 34 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 34 17, তাহলে এটার সাথে এটা আরেকবার
17তম পদ, আর এটা পরেরটা 18তম পদ। 17 এবং 18তম পদ। শত এবং 18তম পদ, তাই না? মধ্যপদ, হ্যাঁ। ওকে, নেক্সট সাংখ্যমান বৃহত্তম। সাংখ্যমান বৃহত্তম হইলে ফার্স্টে তুমি এই যে এই সূত্রটা বসায় দিবা। বসায় দিলে এখান থেকে আর এর মান চলে আসবে, সেটা হচ্ছে টি আর প্লাস ওয়ান ডিভাইড বাই টি আর ইজ ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইড বাই আর ইন্টু এক্স বাই এ। এখানে এক্স হচ্ছে দ্বিতীয় অংশ, এ হচ্ছে প্রথম অংশ। তাহলে এই বিস্তৃতিটা দ্বিতীয় অংশ হচ্ছে এক্স, প্রথম অংশ হচ্ছে এ, এন হচ্ছে পাওয়ার আর এবং আর এর মানটাই তুমি এখান থেকে বের করবা এবং এইটাকে তুমি ওয়ান ধরবা। এই ভ্যালুটার মডুলাসকে তুমি ওয়ান ধরবা। ওয়ান ধরলেই সেখান থেকে তোমার আর এর মান আসবে। এই আর এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে বৃহত্তম পদ হবে এই ভগ্নাংশের নিকটবর্তী পূর্ণ সংখ্যা। ধরো আর এর মান আসছে হচ্ছে 2.55, তার মানে আর তখন নিকটবর্তী পূর্ণ সংখ্যা হবে আমাদের এমতম পদ, মানে কি তৃতীয় পদ। 2.55 হলে তারপরের যে বড় সংখ্যাটা আছে সেটা নিয়ে নিবা এবং সেটাই হবে তখন বৃহত্তম পদ। আর এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই পদও হবে, তার পরেরটা হবে, তার মানে তখন দুইটা অ্যান্সার। তাহলে আর এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দুইটা অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে, সো আমাকে এরকম দিয়ে দিবে বৃহত্তম পদ কোনটা সেটা বের করতে বলবে। তাহলে আমরা জানি এখান থেকে আমাদের টি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি আর, সেটা হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু এক্স বাই এ, এটাকে আমরা ওয়ান ধরবো, এই যে এই সূত্র, ঠিক আছে? ওকে, এন হচ্ছে আমাদের পাওয়ার -10 মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইড বাই আর, এক্স হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ আর এ হচ্ছে প্রথম অংশ। এখন দেখো এই এক্স এর মানও বলে দিচ্ছে, সেটা হচ্ছে 1/5। তাহলে এক্স এর মান 1/5, -10 আর 1 যোগ করলে -9, এক্স এর মান হচ্ছে 1/5 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1। ওকে, এখান থেকে হিসাব করলে আমি আর এর মান পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 5, 5 এর দুগুণে 10, এই 10 আর ওই পাশে চলে যাবে, সেটা হচ্ছে 10 আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 3 থাকবে, তাহলে 3 নং 27 আর এখানে 3 আর, তাহলে এখানে থাকতেছে 7 আর ইকুয়ালস টু 27। তাহলে আর হচ্ছে আমাদের 27/7, মানে ভগ্নাংশ আসতেছে। তাহলে 27/7 মানে কত? 27/7 মানে হচ্ছে 3.85। তাহলে 3.85, আমি বলছি এরকম পয়েন্ট আসলে পরের সংখ্যাটা নিবা। তাহলে 3 এর পরের সংখ্যা কত বলো তো? 4, ঠিক আছে? তার মানে 4তম পদ, এটাই বৃহত্তম, এটাই বৃহত্তম, ঠিক আছে? সো এই অঙ্কটাও আশা করি তোমরা পারবা, কারণ এখানে কিন্তু কোনো ঝামেলা নাই, সেম একই নিয়মে করে ফেললো, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা যদি এটা দেখি যে আংশিক ভগ্নাংশের মাধ্যমে আমাদের যে x টু দি পাওয়ার n এর সহগগুলো বের করতে বলে, সেটাও কিন্তু খুব ইজিলি করা যাবে। সো আংশিক ভগ্নাংশ যে করাই লাগবে তা কিন্তু না, এমসিকিউর জন্য আমরা শর্টকাটে করে ফেলতে পারবো। তার জন্য মনে রাখো আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার উপরে, সরি, আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে উপরে যে এক্স থাকবে সেই এক্স এর পাওয়ারটা হচ্ছে কে, এই পাওয়ার গুলা লাগবে। আর নিচে 1 থাকতে হবে, মাইনাস থাকতে হবে, এটা মাস্ট, মনোযোগ দাও, 1 থাকতে হবে, মাইনাস থাকতে হবে। এক্স এ একটা সহগ হবে এ, একটা সহগ হবে বি, যেটা বড় সেটাকে তুমি এ ধরে নিবা, যেটা বড় সেটাকে তুমি এ ধরে নিবা। ওকে, আর সহগ কার সহগ বের করতে বলছে? এক্স টু দি পাওয়ার এন এর সহগ বের করতে বলছে, এক্স টু দি পাওয়ার এন এর সহগ বের করতে বলছে। ওকে, নিচে হবে এ মাইনাস বি, উপরেও হবে দেখো এ মাইনাস বি, উপরেও এ মাইনাস বি, কিন্তু এখানে হবে যেই সহগটা বের করতে বলছে এক্স টু দি পাওয়ার এন, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এটা হবে, ঠিক আছে? এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এটা হবে। ওকে, সরি, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান হবে। আর এখানে উপরে যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা বিয়োগ দিয়ে দিবা, মাইনাস কে মাইনাস কে, ঠিক আছে? আবার বলি, নিচে হবে এ মাইনাস বি, উপরেও হবে এ মাইনাস বি, যেই পাওয়ারটা বের করতে বলবে সেই পাওয়ারের সাথে এক যোগ হবে, এন প্লাস ওয়ান, ওইখানেও এন প্লাস ওয়ান। আর যদি কোনো পাওয়ার উপরে থাকে সেটা হবে মাইনাস কে মাইনাস কে, ঠিক আছে? ওকে, খুবই ইজি। যেমন দেখো এইটা, আচ্ছা, এখানে কিন্তু আবার এ আর বি মানে আংশিক ভগ্নাংশ করতে বলছে, তোমার আংশিক ভগ্নাংশ পারো তো নাকি? খুবই ইজি কিন্তু, মনে রাখো আংশিক ভগ্নাংশের শর্টকাটও দেখায় দিই, এটা থাম্ব রুল।
নিচে যা থাকবে তুমি দেখবা যে এখানে এক্স এর মান কত বসালে শূন্য হয়। আমি দেখতে পাচ্ছি এখানে এক্স এর মান -½ বসালে শূন্য হয়। তাহলে এই এর মান হবে, এই এর মান হবে এই নিচেরটা বাদ দিয়ে বাকিটাতে তুমি ওই -½ বসায় দিবা, সেটাই হবে তোমার এ এর মান। তাহলে এ এর মান হবে তোমার এই নিচেরটা বাদ দিয়ে, মানে 2x + 1 বাদ দিয়ে বাকিটাতে তুমি -½ বসায় দিবা, যেটা পাবা সেটাই হচ্ছে তোমার এ এর ভ্যালু। এটাই হচ্ছে তোমার এ এর ভ্যালু। ঠিক আছে, সো আমি যদি এখন সবাইকে উপরে নিচে 2 দিয়ে গুণ দিই, তাহলে 2 দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে আমাদের -3 + 2 -1 মানে -2। ওকে, এখন আমি বি এর ভ্যালু বের করতে চাই, তখন আমি দেখবো বি এর নিচে কত আছে 3x + 1। এখানে x এর মান কত বসালে শূন্য হয়, -1/3 বসালে শূন্য হয়। তখন এই বি এর নিচে যেটা আছে সেটা বাদ দিয়ে, এই যে 3x + 1 বাদ দিয়ে বাকি জায়গাতে আমি এই ভ্যালুটা বসায় দিব। তাহলে বাকি জায়গাতে আমি x এর জায়গায় -1/3 বসাই দিব, x এর জায়গায় -1/3 বসাই দিব। তাহলে 3 দিয়ে গুণ করলে -2 + 3, তাহলে এটা হচ্ছে 3। তাহলে -2,3 এটা হচ্ছে আমাদের এ আর বি। ঠিক আছে, সো আংশিক ভগ্নাংশটাও দেখাই দিলাম। এখন দেখো এই যে এই জায়গা থেকে খেয়াল করো x⁴n এর সহগ বের করতে বলছে। আমাকে এটা আংশিক ভগ্নাংশের মাধ্যমে করা লাগতো, কিন্তু এখন আর দরকার নাই। তুমি দেখবা 1 মাইনাস আছে কিনা, 1 মাইনাস আছে কিনা, হ্যাঁ ভাইয়া আছে। তাহলে এখানে x এর সহগ কত 1, এখানে x এর সহগ কত মাইনাস বাদ দিয়ে 3। 1 আর 3 মধ্যে কে বড়, 3 বড়। তাহলে এখানে হবে 3 - 1, এখানেও হবে 3 - 1, a - b a - b। কোন সহগটা বের করতে বলছে, n। তাহলে এখানে হবে n + 1, এখানেও হবে n + 1। উপরে কোনো x আছে না ভাই, এখানে কোনো x নাই, x⁴0। তাহলে x⁴0 -0 -0 শেষ। তাহলে নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে হচ্ছে 2, উপরে থাকতেছে 3n + 1। আমরা জানি 1 এর মাথায় যাই হোক না কেন সেটা 1ই হবে, 1 এর মাথায় যাই হোক না কেন সেটা 1ই হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে বাবা, খুবই ইজি। ওকে, আমাদের অসীম দ্বিপদী ধারা সমষ্টি বের করতে বলে। সো সমষ্টি হবে, মনে রাখো, অসীম দ্বিপদী ধারা সমষ্টি। এই অসীম দ্বিপদী ধারার সমষ্টি হবে 1 + x⁴n। এখানে x এর মান বাইর করব কিভাবে, x এর মান বাইর করব হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই n এর মান। আর n এর মান বাইর করব কিভাবে, সেটা হচ্ছে মাইনাস লবের প্রথম পদ ডিভাইডেড বাই হরের লবের সাধারণ অন্তর। লব মানে কি, উপরেরটা, সো উপরেরটার প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। ওকে, তাহলে এটা দেখা, এটা অ্যান্সার কি হবে 1 + x⁴n। তাহলে এখানে আমাদের সূত্রটা কি দেখো তো, n এর মান হবে মাইনাস লবের প্রথম পদ ডিভাইডেড বাই লবের সাধারণ অন্তর। তাহলে এখানে লবের প্রথম পদ কত, 3, তাহলে -3। আর সাধারণ অন্তর মানে নিচে কত করে বাড়ছে দেখো তো, 4 থেকে 8 হয়েছে, 8 4 থেকে 8 হয়েছে, 8 থেকে 12 হয়েছে, তাহলে 4 করে বাড়ছে। তাহলে -3/4 আমি n এর মান পেয়ে গেলাম। আর x এর মান কি হবে, x এর মান দেখো কি বলছে, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই n এর মান। দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ হচ্ছে 3/4, দ্বিতীয় পদ হচ্ছে 3/4, n এর মান হচ্ছে -3/4, তার মানে এখানে আসতেছে -1। তাহলে এখানে ও আচ্ছা 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 আচ্ছা, এই যে -1 এটা না, সরি সরি, এখানে যেটা করতে হবে, এখানে দেখো লবের সাধারণ অন্তর, আমি তো হরের সাধারণ অন্তর নিয়ে নিছি। লবের সাধারণ অন্তর মানে হচ্ছে উপরেরটারই সাধারণ অন্তর, নিচেরটা না, মাই মিস্টেক। উপরেরটারই সাধারণ অন্তর, উপরেরটা সাধারণ অন্তর মানে হচ্ছে এই 3 থেকে 5 কত হয়েছে, 3 থেকে 5, 5 থেকে 7 2 হয়েছে। তাহলে এখানে হবে আসলে 2, তাহলে এখানে হবে আসলে 2। ঠিক আছে, আর এখানে সেটা দিয়ে ভাগ হবে, তাহলে সেটা দিয়ে ভাগ করলে 3/4 -2/3, কাটাকাটি গেলে এটা আসে তোমার -½ ঠিক আছে। ওকে, তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 1 - x এর মান হচ্ছে -½ হুম, আর আমার n এর মান কত, -3/2। ওকে, দুইটাই নেগেটিভ। হ্যাঁ, এখানে আসলে মাইনাস দেওয়ার দরকার নাই, ঠিক আছে, কারণ আমার যদি এখানে প্লাস এখানে প্লাস, তো
তাহলে এক্স এর মান মাইনাস, ঠিক আছে, মাইনাস বসে গেছে। তাহলে কত আসে দেখো তো, হাফ গেলে এখানে থাকবে হাফ, আর -3/2, মাইনাসটাকে প্লাস করে দিলে উল্টায় যাবে, এটা হয়ে যাবে 3/2। তাহলে আমরা এই যে 2 কিউব দিয়ে এটা পাওয়ার নিয়ে আসতে পারি। 2 কিউব মানে হচ্ছে 8, √8 মানে হচ্ছে 2√2। তাহলে 2√2 হলো অ্যান্সার। ওকে, সো শর্টকাটটা কিন্তু মনে রাখতে হবে, আমার মতো গুলায় ফেললে কিন্তু শর্টকাটে তুমি আউলায় যাবা। সো যেটা বলছি আবার বলি, আমাদের এখানে সূত্র হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার n। n এর মান বাইর করার নিয়ম হচ্ছে মাইনাস লবের প্রথম পদ ডিভাইড বাই লবের সাধারণ অন্তর। তাহলে উপরের প্রথম পদ কত, 3, এই 3 দিছি, উপরে কত করে বাড়ছে সেটা লিখবা, নিচেরটা না, নিচেরটা না, আমি নিচেরটা ধরে ফেলছিলাম, নিচেরটা না। আর x এর মান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই n এর মান, দ্বিতীয় পদ ডিভাইড বাই n এর মান, এই দুইটা মান তুমি এখানে বসাই দিবা, 1 + x হোল টু দি পাওয়ার n বসাই দিয়ে হিসাব করবা, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট কৌণিক। কৌণিক থেকে আমাকে ফার্স্টে যদি কেন্দ্র বের করতে বলে তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হয়। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে একবার এক্স গুলোকে ডিফারেন্সিয়েশন করব, তখন আমি একটা ভ্যালু পাবো, আবার আমি ওয়াই গুলোকে ডিফারেন্সিয়েশন করব, তখন আমি আরেকটা ভ্যালু পাবো। যখন আমি এক্স কে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই কে কনস্ট্যান্ট চিন্তা করব, আর যখন আমি ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব তখন আমি এক্স কে কনস্ট্যান্ট চিন্তা করব। যেমন এইটা, এখন আমি ফার্স্টে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, মানে আমি এক্স গুলোকে ডিফারেন্সিয়েশন করব। এখন এক্স গুলোকে ডিফারেন্সিয়েশন করলে 2x, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, 2x কে করলে 2, 8 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো এক্স এর মান পেয়ে গেলাম 1। একইভাবে আমি এটাকে এখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন এক্স হবে কনস্ট্যান্ট। আমরা জানি যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0, 3 দুগুণে 6y, 2x কে করলে 0, 8 কে করলে 0, এখান থেকে আমরা y এর মান পাচ্ছি 0। তাহলে x এর মান 1, y এর মান 0, 1,0, এটা হচ্ছে আমাদের সেন্টার বা কেন্দ্র। ওকে, আর স্পর্শক, স্পর্শকের ক্ষেত্রে এই জিনিসগুলো একদম ইম্পর্টেন্ট, কখন কোন কন্ডিশনটা মেনে চলে। পরাবৃত্তের ক্ষেত্রে দেখো দুইটা কন্ডিশন, পরাবৃত্তের ক্ষেত্রে দুইটা কন্ডিশন, y স্কয়ার থাকলে হচ্ছে c = a/m, আর যদি x স্কয়ার থাকে তাহলে c = -am স্কয়ার। ঠিক আছে, পরাবৃত্তের জন্য এই দুইটা কন্ডিশন। ওকে, উপবৃত্তের ক্ষেত্রে একটাই কন্ডিশন, উপবৃত্ত আর অধিবৃত্ত মোটামুটি সেম, উপবৃত্ত এবং অধিবৃত্ত মোটামুটি সেম। সো উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে c² = a² m² + b²। a² কাকে ধরবো, যেটা বড়, বড়টাকে a² ধরবা, বড়টাকে a² ধরবা। ঠিক আছে, আর অধিবৃত্তের ক্ষেত্রে প্লাসের জায়গায় মাইনাস আসবে। এখন এখানে a² মানে m এর সাথে কে বসবে, মনে রাখো এখানে m এর সাথে কে বসবে, ওই মাইনাসে আগে যে আছে সে, মাইনাসে আগে যে আছে সে বসবে, মাইনাসে আগে যে আছে সে বসবে। আর বৃত্তেরটা তো আমরা ফার্স্ট পেপারে দেখে ফেলছিলাম। ওকে, যেমন এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালের প্রশ্ন, একটা সরলরেখা দিয়ে দিছে, ফার্স্টে সরলরেখা থেকে আমাকে y = mx + c, এই m এবং c এই দুইটা মান বাইর করে ফেলতে হবে। তাহলে y = -x - k, তাহলে এখান থেকে দেখো আমরা m এর মান পেয়ে গেছি, সেটা হচ্ছে -1, আর আমি দেখো c এর মান পেয়ে গেছি, সেটা হচ্ছে -k। ওকে, y² = 4ax, তাহলে আমি এখান থেকে দেখো a এর মান পেয়ে গেছি, সেটা হচ্ছে হাফ। বুঝতে পারছো, এই মানগুলো আগে বের করে ফেলতে হবে। ঠিক আছে, সরলরেখা থেকে m আর c বের করছি, y² = 4ax, এখান থেকে a বের করছে। এখন y² = 4x হলে কন্ডিশন কি বলতো, c = a/m, তাহলে c = a/m, এটা বসায় দাও, শেষ। c = a/m, c হচ্ছে -k, a হচ্ছে হাফ, m হচ্ছে -1, তাহলে আমাদের k মান আসতেছে শুধু হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, k মান আসতেছে শুধু হাফ। ঠিক আছে, ওকে, ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন, এখান থেকে দেখো অলরেডি y = mx + c দেওয়া আছে, তাহলে m এর মান 1, c = c। ওকে, পেয়ে গেলাম। এটাকে 144 দিয়ে ভাগ করো, তাহলে x এর নিচে 16, y² নিচে 9 = 1। মেনলি এই সংখ্যা দুইটা চেঞ্জ হয়। তাহলে এখানে a² হইল 16, b² হইছে 9। এখন বড় কে, a² বড় আছে, আমরা বলছিলাম যেইটা বড় সেটা হইলো তোমার m² এর সাথে বসবে, আর উপবৃত্ত হইলে যোগ, অধিবৃত্ত হইলে বিয়োগ, উপবৃত্ত হইলে যোগ, অধিবৃত্ত হইলে বিয়োগ। ওকে, c² মানে হচ্ছে c², a² হচ্ছে 16, m² হচ্ছে 1, b² হচ্ছে 9, 16 আর 9 হচ্ছে 25, তাহলে c এর মান হচ্ছে +-5। এ দেখো অ্যান্সার পেয়ে গেছি +-5, দেখছো।
ওকে, অধিবৃত্ত হলে খালি মাঝখানে মাইনাস দিতাম। ওকে, বিপরীত ত্রিকোণমিতি এটা খুবই ইজি। পেয়ার ওয়াইজ গুণ আকারে থাকলে, পেয়ার ওয়াইজ মানে হচ্ছে এটা রংধনুর মতো মিলবে, মানে প্রথমটার সাথে একদম লাস্টেরটা মিলাবা, সেকেন্ডটার সাথে লাস্ট থেকে সেকেন্ডটা মিলাবা, 3 নাম্বারের সাথে লাস্ট থেকে 3 নাম্বারটা মিলাবা। এবং কি মিলাবো? পেয়ার মিলাবো। পেয়ার মানে হচ্ছে সাইন থাকলে আরেকটা হইতে হবে কজ, তারপর ট্যান থাকলে আমি দেখবো যে কট মিলে কিনা, সেক থাকলে আমি দেখবো যে কোসেক মিলে কিনা। আবার এই দুইটার মধ্যে একটা হবে তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, আর একটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক অনুপাত, মানে একটা নরমাল হবে একটা ইনভার্স হবে। এই দুইজনের মধ্যে একটা নরমাল ত্রিকোণমিতি, অন্যটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি। একটা নরমাল হবে একটা ইনভার্স হবে, তাহলে যা থাকবে তাই অ্যান্সার। যদি এটা মিলে যায়, যদি এভাবে মিলে যায়, তাহলে যা থাকবে তাই অ্যান্সার, যা থাকবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, যা থাকবে তাই অ্যান্সার। ওকে, রংধনুর মতো মিলাবো। তাহলে আমাকে এটা দেখো, সিলেট বোর্ডের প্রশ্ন, আমি দেখবো প্রথমটার সাথে লাস্টেরটা মিলছে কিনা। হ্যাঁ ভাইয়া, সাইন আছে, কজ আছে, একটা নরমাল একটা ইনভার্স। ওকে, 2 নাম্বার সাথে লাস্ট থেকে 2 নাম্বার মিলছে কিনা। হ্যাঁ ভাইয়া, ট্যান আছে, কট আছে, একটা নরমাল একটা ইনভার্স। তাহলে যা থাকবে তাই অ্যান্সার, শেষ। এক্স আছে, তাহলে এক্স অ্যান্সার, এক্স আছে, এক্স অ্যান্সার, শেষ। ওকে, স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা ফার্স্টে আমরা দেখবো লব্ধির দিক অপরিবর্তিত যদি থাকে, অনেক সময় বলে দেয় না লব্ধির দিক অপরিবর্তিত, তাহলে সেক্ষেত্রে আমাদের বল দয়ে অনুপাত সবসময় সমান হবে, শেষ। বল দয়ে অনুপাত সমান, বল দয়ে অনুপাত সমান, ঠিক আছে, লব্ধির দিক অপরিবর্তিত থাকলে। যেমন এটা কি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 2p আর p, তাহলে এই দুইটার অনুপাত। ওকে, কি কি বলছে? কোন কণার উপর ক্রিয়াশীল প্রথম বলটাকে 3 গুণ করছি, দ্বিতীয় বলের সাথে 12 একক বৃদ্ধি করছি, বৃদ্ধি মানে যোগ করছি, তাহলে লব্ধি ক্রিয়া বিন্দু অপরিবর্তনীয়, মানে লব্ধির দিক চেঞ্জ হয় না। পি এর মান কত? তাহলে প্রথম বলের অনুপাত, প্রথমটাকে 3 গুণ করলে 3 দুগুণে 6, দ্বিতীয়টার সাথে 12 একক যোগ করলে পি প্লাস 12। এই যে দ্বিতীয় ক্ষেত্রে বলে অনুপাত, প্রথম ক্ষেত্রে বলে অনুপাত, দ্বিতীয় ক্ষেত্রে বলে অনুপাত, এই অনুপাতগুলো সমান হবে, শেষ। এখন এখান থেকে হিসাব করো, এটা কাটা, 2 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, 6p, 2 ওই পাশে নিয়ে যাও, 4p হচ্ছে 24, 4 দিয়ে ভাগ করো, 4 6 24, তাহলে পি এর মান হচ্ছে 6 নিউটন, শেষ। ঠিক আছে, বলে অনুপাত সমান, একদম ইজি, বলে অনুপাত সমান। প্রথম ক্ষেত্রে বলে অনুপাত নিয়ে নিবা, তারপর যেই চেঞ্জ গুলা হয়েছে সেই অনুপাত নিয়ে নিবা, হয়ে যাবে। নেক্সট 120 এর শর্টকাট, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা আমরা অনেকগুলো স্টেপস দেখব। 120 এর শর্টকাট, হ্যাঁ, অনেকগুলো স্টেপ দেখব। ওকে, 1 নাম্বার শর্টকাট, 1 নাম্বার শর্টকাট হচ্ছে যদি কখনো আমার দুইটা ফোর্স 120 ডিগ্রিতে থাকে, দুইটা ফোর্স 120 ডিগ্রিতে থাকে, ধরো এইটাও 5 নিউটন, এইটাও 5 নিউটন, এই দুইটা 120 ডিগ্রিতে আছে, তাহলে মনে রাখো লব্ধি যেটা, এই যে লব্ধি, এই লব্ধিটাও হবে সেম 5 নিউটন, তাহলে লব্ধিটাও সেম হবে, লব্ধিটা সেম হবে। এটা হচ্ছে প্রথম শর্টকাট। ওকে, দ্বিতীয় শর্টকাট হচ্ছে যদি আমাদের 3টা বল সেম হয়, এবার 3টা বল যদি সেম হয়, 3টা বল সেম, তার মানে এইটা 5 নিউটন, এইটা 5 নিউটন, এইটা 5 নিউটন, সবগুলো 120 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে, সবগুলো কততে আছে? 120-এ আছে, তাহলে সেক্ষেত্রে লব্ধি হবে 0, কাটাকাটি চলে যাবে। কেন কাটাকাটি চলে যাবে? কারণ খেয়াল করো, প্রথম দুইটা 5 5, এই দুইটা লব্ধি কিন্তু ওই যে এই দিকে হবে 5, তখন এই 5 আর এই 5 কাটাকাটি চলে যাবে, লব্ধি হবে 0। ঠিক আছে, এখানে যেরকম লব্ধি হচ্ছে কত? 5, আর এখানে কিন্তু লব্ধি কাটাকাটি চলে যাবে। ওকে, নেক্সট, এখন যদি সেম না হয়, 3 নাম্বার শর্টকাট, যদি সেম না হয়, যে এমন আছে যে ভাইয়া এইদিকে 5, এইদিকেও 5, কিন্তু এইদিকে অন্য একটা আছে, তাহলে 5 5, আমি বললাম এদিকে 7, তখন বিয়োগ দিয়ে দিবা, 5 5 আর 7, তাহলে সব জায়গা থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই, বাকি থাকে কত? যেটা বাকি থাকবে সেটাই লব্ধি, শেষ।
5 5 5 বাদ দিলে 7 থেকে 5 গেলে 2 নিউটন, 2 হচ্ছে লব্ধি। বুঝতে পারছি? ওকে, এখন যদি ভাই তিনটাই আলাদা হয়, তিনটাই ধরেন আলাদা, তিনটাই আলাদা, যে ধরেন এটা 5, এইটা 7 আর এটা 9, তিনটাই আলাদা। তাহলে আমি যেটা করব, ফার্স্টে আমি কোণ কিন্তু 120ই হইতে হবে। ওকে, ফার্স্টে আমি সব জায়গা থেকে সবচেয়ে ছোটটা বাদ দিয়ে দিব। আমি সব জায়গা থেকে আমি 5 করে বাদ দিয়ে দিব। তাহলে 7 থেকে 5 বাদ দিলে আমার থাকবে হচ্ছে 2, 9 থেকে 5 বাদ দিলে থাকবে হচ্ছে 4, আর ওইদিকে 5 থেকে 5 বাদ দিলে 0। তার মানে আমার এইদিকে 2 আছে, এদিকে 4 আছে, তাহলে এই দুইটা লব্ধি বের করে ফেলবো, 2 আর 4 এর লব্ধি বের করে ফেলবো। তাহলে 2 আর 4 এর লব্ধি সূত্র তো আমরা জানি, পি স্কয়ার কিউ স্কয়ার 2 ইন্টু পি ইন্টু কিউ কজ 120। ওকে, তো এখান থেকে হিসাব করো, 2 দুগুণে 4, 4 4 16, এটা হচ্ছে 20 মাইনাস হাফ 8, 12, তাহলে √12, 4 2, তাহলে 2√3, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আরেকটা শর্টকাট আছে এটার জন্য, যদি কখনো তুমি দেখো এটা সমান্তর ধারাতে আছে, এই যে 5 7 9, 5 7 9 এটা কিসে আছে? সমান্তর ধারা, মানে পরিবর্তনটা সেম, তখন দেখো যেই পার্থক্য সেটা থাকবে, তার সাথে একটা √3 থাকবে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি হবে পার্থক্য ইন্টু √3, পার্থক্য ইন্টু √3, মানে কত করে বৃদ্ধি পাইছে তার সাথে √3 বসে যাবে। এই হচ্ছে আমাদের 120-এর 4টা শর্টকাট। ওকে, এখন যদি আমি এমসিকিউ দেখি, প্রচুর অঙ্ক আসছে, দেখো বলছে √3 মানে দুইটা সমান বল 120 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে এইদিকে √3, এইদিকে √3, মধ্যবর্তী কোণ 120, তখন আমরা জানি এটা লব্ধি কত হবে বাবা? লব্ধি না সেম হবে, মানে √3 হবে, শেষ, লব্ধিও সেম হবে, এটা আমরা দেখে ফেলছি। রাজশাহী বোর্ডের প্রশ্ন, একই বিন্দুতে 3টা সমান বল সাম্যাবস্থা সৃষ্টি করলে এদের মধ্যবর্তী কোণ কত হয়? আমরা জানি 3টা সমান বল সাম্যাবস্থা মানে লব্ধি শূন্য। লব্ধি শূন্য কখন হবে? যখন মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। 120 ডিগ্রি কোণ দেখো কি করছে, দুইটা সমান বলকে একই বিন্দুতে 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখা হয়েছে, তাহলে ওইটা কত হবে? ওইটাও 9 নিউটন হবে। তাহলে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটা সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন দিয়ে তুমি ব্যালেন্স করছো। সাম্যাবস্থা মানে হচ্ছে লব্ধি শূন্য। এখন লব্ধি শূন্য করতে হলে আমরা জানি সব সমান হইতে হয়, তার এইটা 9 নিউটন হইলে বাকি দুইটাও কত হবে? বাকি দুইটাও ভাইয়া 9 নিউটনই হইতে হবে, কারণ 9 নিউটন মানে সমান না হইলে তো ব্যালেন্স হবে না, লব্ধি শূন্য হবে না, তাই না? ওকে, এখানে যেমন দেখছো কি বলছে, পিকিউ বল, এই 3টা বল সমান, 3টা সমান হইলে মধ্যবর্তী কোণ 120, সাম্যাবস্থা ক্রিয়েট করছে, মধ্যবর্তী কোণ 120 হবে। ওকে, সমতল বস্তু কণার গতি, এখানে আমাদের কিছু শর্টকাট আছে, যে একটা তক্তার মধ্যে কিছু দূর ঢুইকা বেগ কমে গেছে, এখন কতটুকু প্রবেশ করছে, এস দূরত্ব অতিক্রম করছে, বেগে কত অংশ হারায়, এটা ইম্পর্টেন্ট, মানে কত অংশ কমে গেছে সেটাকে তুমি 1/n বানাবা, সেখান থেকে তুমি n এর মান পাবা, এই n এর মান বসায় দিলে আর কত দূর অতিক্রম করবে, মানে আরো কত দূর প্রবেশ করবে, সেটা সূত্র তুমি পেয়ে যাবা, সেটা হচ্ছে s ইন্টু n-1 স্কয়ার ডিভাইডেড বাই 2n-1। s হচ্ছে অলরেডি কতটুকু প্রবেশ করছে, কতটুকু হারাইছে বা কমে গেছে, সেখান থেকে তুমি 1/n ধরে n এর মান বাই করবা, সেই n এর মান বসায় দিবা, n-1 স্কয়ার ডিভাইড বাই 2n-1, ঠিক আছে? যেমন এইটা 3 সেন্টিমিটার ভেদ করছে, তার মানে s পেয়ে গেছি, বেগ অর্ধেক হারায় মানে হাফ কমে গেছে, এই হাফকে আমি 1/n ধরবো, তাহলে এখান থেকে আমি দেখো n এর মান পেয়ে গেলাম 2। ওকে, আর কতটুকু প্রবেশ করবে, আর কত সেন্টিমিটার প্রবেশ করবে, তাহলে কত সেন্টিমিটার প্রবেশ করবে, সেটা হচ্ছে s ইন্টু n-1 স্কয়ার ডিভাইডেড বাই 2n-1, s হচ্ছে 3, n হচ্ছে 2 মাইনাস 1, 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে 3 1 3/3, বুঝলে 3 দিয়ে ভাগ হয়, তোমরা মুখস্থ করছো। তাহলে আরো কতটুকু প্রবেশ করবে, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, আগে কতটুকু প্রবেশ করছে 3, মোট কত হবে তাহলে 3 এ 1 4, মোট হবে 3 এ 1 4, মোট বের করতে বলছে, সাবধান, প্রশ্ন ভালো মতো পড়বা। মোট হচ্ছে s প্লাস s প্রাইম, তাহলে 3 যোগ 1, তার মানে 4 সেন্টিমিটার, ঠিক আছে? ওকে,
এখন একটা তক্তা ভেদ করতে গেলে যদি 1/n হয়ে যায় তাহলে মোট কতগুলো তক্তা ভেদ করবে, সেটা হচ্ছে n² ডিভাইড বাই 2n - 1। আবার যদি প্রশ্ন উল্টাটা বলে যে না একটা তক্তা ভেদ করার পর আমি বেগ বাড়ায় দিছি, আমি বেগ n গুণ করে ফেলছি, এখানে হইছে বেগ কমে গেছে, হারাইছে, এখানে হলো বেগ কমে গেলে মোট কয়টা তক্তা ভেদ করব, আর এখানে হচ্ছে বেগ বৃদ্ধি করছি, n গুণ করছি, তাহলে মনে রাখো n² তক্তা ভেদ করবে। ঠিক আছে, বেগ বাড়াইলে হবে n², আর বেগ যদি হারায় মানে বেগ কমে গেছে, কতটুকু কমছে, 1/n অংশ কমে গেছে, সেখান থেকে n এর মান পেয়ে যাবা, সেটা হবে n² ডিভাইড বাই 2n - 1। n² ডিভাইড বাই 2n - 1 এতগুলো তক্তা ভেদ করবে। যেমন এই যে দেখো একটা তক্তা ভেদ করতে গিয়ে 1/10 অংশ হারাইছে, তাহলে যেটা হারাইছে সেটাকে আমি ধরবো 1/n, আমি n এর মান পেয়ে গেছি 10, তাহলে মোট তক্তা ভেদ করবে হচ্ছে n² ডিভাইড বাই 2n - 1, আমি 10² ডিভাইডেড বাই 20 - 1, 100/19, 5 পয়েন্ট সামথিং মানে 5, পূর্ণ সংখ্যা নিবা, 5টা তক্তা ভেদ করবে। এবার দেখো একটা তক্তা ভেদ করার পর তুমি বেগ 3 গুণ করে ফেলছো, তাহলে n এর মান 3, তাহলে কয়টা তক্তা ভেদ করবে, 3² বা 9টা তক্তা ভেদ করবে, n² তক্তা ভেদ করবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রিসেন্ট প্রশ্ন, বড় নিয়মে করতে গেলে অনেক টাইম লাগবে কিন্তু শর্টকাট করা যায়। একটা জিনিসে গড় বলে দিছে, একটা জিনিসে ভেদাঙ্ক বলে দিছে, বলছে সংখ্যা দুইটা বাইক করো, তাহলে ভেদাঙ্ক আর গড় বলে দিলে তুমি গড় থেকে পরিমিত ব্যবধান মাইনাস করে ফেলবা একবার, তুমি গড় থেকে পরিমিত ব্যবধান প্লাস করে ফেলবা একবার, তাহলে √v, গড় থেকে তুমি √v ভেদাঙ্কের √, সেটা একবার মাইনাস হবে একবার প্লাস হবে। ঠিক আছে, ওকে। সো দেখো গড় এটা হচ্ছে আমাদের m, এটা হচ্ছে ভেদাঙ্ক হচ্ছে v, তাহলে √v কত, √v হচ্ছে 2, তাহলে এই যে গড় হচ্ছে কত 7, তাহলে 7 থেকে 2 একবার মাইনাস হবে, 7 থেকে 2 একবার প্লাস হবে, তাহলে সংখ্যা দুইটা পেয়ে যাব 5 এবং 9। এই যে 9 এবং 5, দিনাজপুর বোর্ডের প্রশ্ন, দেখছো কত সহজে করে ফেলা যায়। গড় থেকে ভেদাঙ্কের √, বের করবা, তবে গড় থেকে ভেদাঙ্কের √টা একবার মাইনাস হবে একবার প্লাস হবে, সংখ্যা দুইটা পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের দুইটা সংখ্যা। ঠিক আছে, ওকে। মনে রাখো আমাদের একটা প্রোমো কোড চলতেছে, সেটা হচ্ছে champ26, এটার মাধ্যমে তুমি কিন্তু এই কোর্সটা পারচেস করে ফেলতে পারবা, যেখানে তুমি অনেকগুলো এক্সাম পাবা, অনেক এক্সাম পাবা, পুরো এক্সামটাই কিন্তু ভর্তি পরীক্ষা অনুরূপ। তুমি যদি এই এক্সামগুলো দিয়ে ফেলতে পারো এবং সেটা নেগেটিভ মার্কিং এ মানে পুরো ভর্তি পরীক্ষার স্টাইলে, তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা অনেক ভালো হবে। ঠিক আছে, খুবই একটা মার্জিনাল প্রাইসে রাখা হয়েছে, খুবই কম, মাত্র 3000 টাকার মতো পড়বে, কিন্তু প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে champ26। ঠিক আছে, সো এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, champ26 যে কোনো কোর্সে, তুমি মেডিকেলে চাও, ইঞ্জিনিয়ারিং চাও, ডিইউ চাও, লাইভ ক্লাস তো পাবাই, রেকর্ড ক্লাস পাবা, আর্কাইভ ক্লাস পাবা, ইবুক পাবা, তারপর কুইজ পাবা, এক্সাম পাবা। ঠিক আছে, এবং এই এক্সাম সবগুলা ভর্তি পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে, নেগেটিভ মার্কিং সহ, মানে ভুল দা গেলে মাইনাস হবে। ঠিক আছে, সব শিখো অ্যাপে হবে। ঠিক আছে, সব শিখো অ্যাপে হবে। সো খুবই সুন্দর একটা প্যাকেজ সাজানো হয়েছে। প্রোমো কোড হচ্ছে champ26, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে তোমার 2999। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একদম ফাটাফাটি একটা পরীক্ষা দাও। ঠিক আছে, আর পরীক্ষা কেমন হচ্ছে সেটা একটু কমেন্টে জানাও, সেই সাথে আমাদের শিখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ওই নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে রাখো, যেন ভবিষ্যতে আমরা যখন আরো অসাম কন্টেন্ট দিব সেই কন্টেন্ট যেন তুমি পেয়ে যেতে পারো। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক।